বং দর্পণ, বিনোদন সবার জন্য। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই 22শে মার্চ 2025 উদ্বোধন হলো কালার্স অ্যান্ড কালচার আয়োজিত প্রথম বার্ষিক প্রদর্শনী। কালার্স অ্যান্ড কালচারের ছাত্রছাত্রীদের আয়োজনে এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিল্প প্রদর্শনী চলবে 23শে মার্চ 2025 পর্যন্ত হুগলির উত্তরপাড়ার আজাদ হিন্দ আর্ট গ্যালারি, নেতাজি ভবনে। প্রদর্শনীটি আপনারা দেখছেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, উত্তরপাড়া, হুগলি। আমি কালার্স অ্যান্ড কালচারের কর্ণধার সুব্রত সাহা। আমাদের এই কালার্স অ্যান্ড কালচারের আজকে একটা আমরা অ্যানুয়াল এক্সিবিশনের আয়োজন করেছি। আর সেই অ্যানুয়াল এক্সিবিশন হবে 22 আর 23শে মার্চ 2025। আর এর সঙ্গে আমাদের সারা বছরের যে আর্টের যে মানে ড্রয়িং যে পরীক্ষা, সেই পরীক্ষাটা নেওয়া হয়। সারা বছর ধরে যে ক্লাস চলে তার পরীক্ষাটার আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশনও হবে। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। এটা মোটামুটি আপনার বার্ষিক একটা প্রদর্শনী বলা যেতে পারে। বার্ষিক, বছরে একবারই হয়। হ্যাঁ, সারা বছর যে আপনার এই কর্মকাণ্ডটা চলে আর সারা বছর শেখানো এবং এই প্রসিডিওরটা কীভাবে আপনি মেনটেন করেন? হ্যাঁ, প্রতি সপ্তাহে আমাদের একদিন বা দুদিন করে ক্লাস হয়। প্রত্যেক স্টুডেন্টরা এখানে মানে পার্টিসিপেট আজকেও করেছে এবং সারা বছর ধরেই তারা বিভিন্নভাবে যে তাদের ড্রয়িংগুলো তারা এখানে করতে থাকে। আমাদের যে কালার্স অ্যান্ড কালচারের হনুমান গার্ডেনে যে স্কুলটা রয়েছে সেটা চলে।
মোটামুটি কত বছর থেকে আপনারা শেখান ছেলেমেয়েদের? আমাদের 2015 সাল থেকে এটা চালু হয়েছে এবং এখনো পর্যন্ত তা চলছে। মানে কিরকম এজের মানুষজন এখানে শিখতে আসে এবং শেখে এই ইনস্টিটিউশন থেকে? একদম যারা ক্লাস নার্সারিতে রয়েছে সেখান থেকে পর্যন্ত, আর তারা এবার যত উঁচু ক্লাস তারা সবাই এখানে শিখতে পারে। তাদের কারো 17-18 বছর বয়স, তারাও এখানে শিখছে, বা তার থেকে বড়রাও শিখতে তাদের কোনো বাধা নেই। আচ্ছা, এই যে আপনাদের প্রদর্শনী হচ্ছে সেটা কি আপনাদের শুধুমাত্র স্টুডেন্টদেরই ছবি থাকছে, না আদার্স কোনো বাইরে থেকে কোনো আর্টিস্টও পার্টিসিপেট করেছে যারা হয়তো প্রফেশনাল ওয়ার্ল্ডে কিছুটা কাজ করছে সেরকম? হ্যাঁ, এরকমও কিছু আর্টিস্ট রয়েছে যারা আমাদের আজকের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছে, যারা বাইরে থেকেও কয়েকজন স্টুডেন্টরা যেরকম আছে তার সাথে বাইরে থেকে প্রফেশনাল আর্টিস্টরাও আপনারা এই এক্সিবিশনে পার্টিসিপেট করেছে। আচ্ছা, এই যে আপনাদের দুদিন প্রোগ্রাম, এই উত্তরপাড়াতে আপনার আজাদিন গ্যালারিতে প্রোগ্রাম হচ্ছে দুদিন, এই দুদিন আপনাদের কি কি থাকছে প্রোগ্রামের অনুষ্ঠান? আজকে যেমন রয়েছে উদ্বোধনের সঙ্গে সঙ্গে কালচারাল প্রোগ্রাম রয়েছে, অর্থাৎ সেখানে থাকবে নাচ, গান, আবৃত্তি, সঙ্গে এক্সিবিশন রয়েছে, প্রাইজ ডিস্ট্রিবিউশন রয়েছে। আগামীকাল অর্থাৎ 23 তারিখে একটা ওয়ার্কশপের আয়োজন করেছি আমরা। এখানে বসে ছাত্র এবং শিক্ষক শিক্ষিকা সকলে মিলে, ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সকলে মিলে ওই ওয়ার্কশপে অংশ নেবে। আর তার সঙ্গে সঙ্গে কিছু কালচারাল প্রোগ্রামও সেদিনও রয়েছে, মানে আগামীকালও রয়েছে। আচ্ছা, এই যে কালচারাল প্রোগ্রাম যেগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে, আপনাদের তো শুধুমাত্র আঁকাই শেখানো হয় নাকি এগুলোও শেখানো হয়? আমাদের এখানে এটা যেমন একটা আঁকাও শেখানো হয়, তার সঙ্গে সঙ্গে কিছু ক্ষেত্রে এখানে নাচ, গান এগুলো শেখানো হয়। এগুলোও শেখানো হয়। আচ্ছা, নাচ গানের সাথে আঁকা সবটাই এখানে আপনাদের শেখানো হয়, মধ্যে দিয়ে শিখছে। আচ্ছা, ইনস্টিটিউশনের আজ এবং কাল যে প্রোগ্রামগুলো আছে কালচারাল, তাতে কি শুধুমাত্র আপনাদের ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীরাই পার্টিসিপেট করছে নাকি আদার্স কোনো জায়গা থেকে কোনো প্রফেশনাল কেউ পার্টিসিপেট করছে? প্রফেশনাল কেউ বলতে বললামই একটু আগে যে কিছু প্রফেশনাল আর্টিস্ট আছে যারাও পার্টিসিপেট করেছে। সেটা ছবি দিয়েছে না, নাচ গানের ক্ষেত্রে আমাদের ইনস্টিটিউটেরই যারা রয়েছে তারাই, হয়তো একজন দুজন রয়েছে যারা প্রফেশনাল। আচ্ছা, আপনার এই ইনস্টিটিউশনের মোটো কি এবং ভবিষ্যৎ লক্ষ্য কি? আমাদের ইনস্টিটিউশন আগামী দিনে আরও বড় হবে, এটাই আমরা আশা রাখি, এবং এইভাবে চলতে থাকলে ছাত্রছাত্রীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং এই ছাত্রছাত্রীদের নিয়ে আমরা এগিয়ে চলব। আপনাদের এই সংস্থাটা মূলত কোথায়, আপনারা এই সংস্থার কাজকর্মটা চলে আর কি? আমাদের সংস্থাটা হিন্দ মোটরে, হিন্দ মোটরের এটা জয় হনুমান গার্ডেনে এটা হয়, 75 দেশবন্ধুনগর রোড, হিন্দ মোটর এর অ্যাড্রেস। আচ্ছা, এই যে ইনস্টিটিউশন, তার কি পরিচালনার ক্ষেত্রে কোনো টাইম শিডিউল আছে? দিনের কোন সময়টা আপনাদের ইনস্টিটিউশন কাজ করে? হ্যাঁ, মেনলি আমাদের ইনস্টিটিউশন শনিবার এবং রবিবার দিন, শনিবার দিন বিকেলে এবং রবিবার দিন সকালে এর শেখানো হয়। নমস্কার, আমি পিয়ালি দে। এটা আমার পেন্টিং, এটার মিডিয়াম হচ্ছে ওয়াটার কালার, এগুলো কই ফিশ আঁকা আছে। এটা হচ্ছে একটা কম্পোজ আর্টওয়ার্ক, মানে আমি কই ফিশের ফটোগ্রাফি দেখে এটা পেন্ট করেছি। হ্যাঁ, এটা স্টাডি ওয়ার্ক বলতে পারি। এটা ওয়াটার কালারে করা আছে, ওয়াটার কালার পেন্টিং। আমার স্টুডেন্টরা এখানে এক্সামিনেশন দিয়েছে, তো সেই সূত্রে পরিচয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি উত্তরপাড়াতেই শেখাই, মাখলা উত্তরপাড়া শেখাই, ওখানে আমার স্কুল আছে। আমি 2 বছর হয়েছে ইনস্টিটিউটের সাথে জড়িত আছি, আর শেখাই অনেক বছর ধরে শেখাই। না, প্যাস্টেল, অয়েল প্যাস্টেল শেখানো হয়, আর অনেকে গ্লাস পেন্টিং করে,
পট পেন্টিং করে, ফেব্রিক করে এবং ক্যানভাসের ওপর ড্র করে, অনেক কিছুর ওপরেই শেখানো হয় এবং স্কেচের ওপরেও শেখানো হয়। বেসিক্যালি ওয়াটার কালার পেন্টিং করি, আমি ওয়াটার কালার আর্টিস্ট। না না না, আমি সেলফ আর্টিস্ট। আমি নিজেই মানে ছোটো থেকে আমি আঁকা শিখেছি। আমার স্যারের নাম গৌতম দে, উনি শিখিয়েছেন এবং ওখান থেকেই আমি শিখে এখন নিজের স্কুল খুলেছি। নাম মৌসুমী ব্যানার্জি, আমি একজন প্রফেশনাল আর্টিস্ট। হ্যাঁ, আমি হিনমোটরে আমার নিজস্ব স্কুল আছে, কিন্তু অমৃতার সঙ্গে আমি অনেক দিন সঙ্গে যুক্ত। চারুকলা মন্দিরের সঙ্গে আমি অনেক দিন ধরে যুক্ত, আর আমার স্টুডেন্ট কালার্স অ্যান্ড কালচারের সঙ্গে যুক্ত হয়ে ওখান থেকে এক্সাম দেয়, তো সেই সূত্রেই আমার এই ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত থাকা। আমি গত 12 বছর ধরে আমার এই কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছি। প্রফেশনালি আমি কাজ করছি, শুধু এখানে না, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব রকমভাবেই আমি যুক্ত হয়েছি। অনেক এক্সিবিশনে পার্ট হিসাবে আমি যুক্ত হয়েছি। মেনলি আমি ওয়াটার কালার আমার মিডিয়াম, ওয়াটার কালারের মাধ্যমেই আমি আমার কাজ করে থাকি। আর আমি কোনো আর্ট কলেজ থেকে পাস আউট না, আমি সেলফ টট। নিজে থেকেই প্রথমে আমার হবি ছিল, ছোটোবেলা থেকেই আঁকা ভালোবাসি, হবি ছিল। সেখান থেকে আমি কাজ করতে করতে সেখানে আমি এখন প্রফেশনালি কাজ করি। হ্যাঁ, আমার নিজস্ব আঁকার স্কুল। গত 8 বছর ধরে আমার নিজস্ব আঁকার স্কুল আছে। ছবি নিয়ে ভাবা, চিন্তা করা, সে জিনিসটাকে নিজের কিছু কম্পোজ করে নিজের মনের ভাব প্রকাশ করা, সেরকমভাবেই কিছু জিনিসকে কোনো একটা মেন থিমকে কাছে রেখে তার সঙ্গে কী কম্পোজ করা যাবে, কী করতে হবে, সেটাকে সম্পূর্ণ নিজেরভাবে ভেবে চিনতে আমার ছবি কম্পোজ করেই আমি ছবি কাজ করি। চিন্তাভাবনা হলো জেসাস ক্রাইস্ট, জেসাস ক্রাইস্ট আমাদের সবাই চেনেন, তার সঙ্গে শান্তির বার্তা দিচ্ছে। এখানে পায়রা দেওয়া আছে। তিনি অপারে সবাইকে মুক্তহারে বলেছেন যে যে ঘটনাটাই ঘটে থাকুক কিন্তু সবাইকে ক্ষমা করে দাও, সেই মুক্তদ্বার। আর তার একটা হোলি পাত্র এখানে সাইন দেওয়া হয়েছে, মানে পুরো শান্তির একটা বার্তা দেওয়া হয়েছে। দরজা মানে মুক্তি সেটার জন্য দেওয়া হয়েছে। না, মেনলি আমি ওয়াটার কালারেই কাজ করি। 22-30। আমার নাম উত্তরা পাল, আমি মৌসুমী ব্যানার্জির কাছে ড্রয়িং শিখি। আসল বলতে গেলে আমার শ্বশুরমশাই একজন বড় আর্টিস্ট ছিলেন, উনি তো এখন গত হয়ে গেছেন বলে আমি ড্রয়িং থেকে একদম ডিটাচ হয়ে গেছিলাম। তাই মৌসুমীর কাছে এসে আবার নতুন করে নিজেকে পেলাম। প্রায় 1-1.5 বছর হলো আমি ওর কাছে ড্রয়িং শিখছি। আমার খুবই ভালো লাগে শিখতে। আবার মনে হয় যেন নিজে থেকে মানে এই বয়সে এসে একটু নিজে কিছু করতে পারছি বলে নিজেকে খুব ভালো লাগছে। আর দেখি মানে সব কিছু যদি ভালো হয় ভবিষ্যতে যেন আমি আরও এগোতে পারি, এটাই। হ্যাঁ, আমি গানের সাথেও জড়িত আছি। আমি গানের মানে ড্রয়িং শেখাই বাড়িতে ছোটোখাটো, আর গানের মানে স্টুডেন্টও গানও শেখাই আর কি। না, আমি নিজস্ব। হ্যাঁ। স্টাডি মানে কয়েকটা ছবি খুব ভালো লাগে দেখতে, যেগুলো ভালো লাগে সেগুলো করি আর কি। আচ্ছা, হ্যাঁ। না 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 না, সেরকমভাবে কখনোই করি না। নিজে কিছু কল্পনা তার মধ্যে তো থাকেই না। হ্যাঁ, সেটাই। না না, দেখতে দেখতে অনেক কিছু নিজে কল্পনা থেকে আসে, ভালো লাগে আর কি। মানে হ্যাঁ, বলুন। হ্যাঁ, কি মাধ্যম দেখুন তুমি। হ্যাঁ, অবশ্যই ওয়াটার কালার। হ্যাঁ, জল ছবি এগুলো ওয়াটার কালার করে করেছি। আর নমস্কার। কালার্স অ্যান্ড কালচার 2015 সালের 15ই আগস্ট প্রথম পথ চলা শুরু করে।
মাত্র 2 জন ছাত্রী নিয়ে আমার এই কালার্স অ্যান্ড কালচার তার প্রথম পদক্ষেপ গ্রহণ করে। তারপর থেকে গুটি গুটি পায়ে এগোতে এগোতে আজ 10 বছর পূরণ হতে যায়। মোটামুটি একটু ছাত্রছাত্রীর সংখ্যা এখন মোটামুটি আছে। এই প্রথম বছর আমি একটা প্রদর্শনী আয়োজন করেছি। পরীক্ষা আমাদের প্রত্যেক বছরই হয়। ভারতীয় চারুকলা মন্দিরের আন্ডারে এই পরীক্ষাটা হয়। দাদা অর্থাৎ মাননীয় শ্রী রঞ্জিত ঘোষ মহাশয় তিনি সম্পূর্ণ পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করেন এবং একদম অভিভাবকের মতো আমাকে যথেষ্ট সাহায্য করেন। যখন যে কোনো সমস্যায় আমি ওনার কাছে যাই উনি সেই সমস্যা সমাধানের পথ নির্দেশ করে দেন। আমার সঙ্গে আরও আছেন আমার স্বামী শ্রী সুব্রত সাহা। তিনি আমার প্রতিটি কর্মযজ্ঞে আমার পাশে থাকেন এবং আমাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করেন। আর আজকের এই এক্সিবিশন যাদেরকে ছাড়া আমার একেবারেই সম্ভব ছিল না তারা হচ্ছে আমার ছেলে এবং মেয়ে। সম্পূর্ণ এডিটিংয়ের কাজটা ওরাই করেছে, মানে ইনভাইটেশন কার্ড, ব্রোশিওর, এক্সিবিশনের যে সার্টিফিকেট, আই কার্ড, এই সমস্ত কাজগুলো ওরা করেছে। ওরা যদি এই কাজগুলো না করতো তাহলে বোধহয় আজকে আমার এক্সিবিশনটা সম্ভব হতো না। তার সাথে আমার ছাত্রছাত্রীরাও আমার পাশে ছিল, তারা যথেষ্ট আন্তরিকতার সাথে আমাকে সাহায্য করেছে। পরিকল্পনাটা এক্সিবিশন করবে ছাত্রছাত্রীদের নিয়ে, এটা কিভাবে চিন্তা ভাবনা করলেন? আসলে ভারতীয় চারুকলা মন্দিরের আন্ডারে আমাদের প্রত্যেক বছর একটা করে এক্সিবিশন হয়। কলকাতার রবীন্দ্রনাথ টেগোর গ্যালারি ICCR, সেখানে বছরে একবার আমাদের এক্সিবিশন হয়। তো আমি নিজে 2-3 বার সেই এক্সিবিশনে পার্টিসিপেট করি এবং তখন থেকেই আমার মাথায় এটা আসে যে তাহলে আমিও তো করতে পারি আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে। যেহেতু আমার কালার্স অ্যান্ড কালচার এবার 10 বছরে পদার্পণ করলো, তাই উদ্যোগটা আমি এবছরই নেব বলে ঠিক করলাম এবং উদ্যোগটা নিয়েও ফেললাম। প্রতি বছর এই প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানটা আমি করি সরস্বতী পুজোর দিন। এবছর সেটাকে একটু পিছিয়েছি, যেহেতু প্রচুর কাজের চাপ, আমি পেরে উঠবো না, তাই একটু পিছিয়ে আমি মার্চের এই 22 তারিখটা নিয়েছি। ইচ্ছে আছে প্রতি বছরই এক্সিবিশনটা চালাবো, যাতে একটু বিভিন্ন দিকে আমার কালার্স অ্যান্ড কালচার একটু প্রচার পায়, তার ব্যবস্থা করব। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমাদের বহু প্রতিষ্ঠিত, বহু প্রতীক্ষিত সেই দিন 22শে মার্চ, শনিবার। আমরা হিলমোটর কালার্স অ্যান্ড কালচারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সম্মিলিতভাবে আগত সকল অতিথি, অভিভাবক, অভিভাবিকা এবং সকল শুভানুধ্যায়ী বন্ধুজনকে আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং অভিনন্দন জ্ঞাপন করছি। কালার্স অ্যান্ড কালচারে ছোট বড় প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই চিত্র প্রদর্শনী, যাকে কেন্দ্র করে আমরা সকলে এখানে আজ সমবেত হতে পেরেছি। আজ আমাদের অনেক সৌভাগ্য, আমাদের মধ্যে আমরা পেয়েছি উত্তরপাড়া কোচ্চম পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রী দিলীপ যাদব মহাশয়। উনি একবার এসেছিলেন, আরেকবার আসবেন। নিজে উনি একটা অনুষ্ঠানে ব্যস্ত আছেন, একটু পরেই উনি এসে উপস্থিত হবেন। আজ আমরা আমাদের পাশে আরো একজনকে পেয়েছি। তিনি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, হাওড়ার ঐতিহ্যমণ্ডিত বিজয়কৃষ্ণ গার্লস কলেজের অধ্যাপিকা এবং খ্যাতনামা সাহিত্যিক বিনতা রায়চৌধুরীকে। আমি নিজেকে ভীষণভাবে গর্বিত মনে করি। ম্যাডাম ওনার ভীষণ ব্যস্ত জীবনের থেকে আজ সম্পূর্ণ সময় আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের জন্য নির্ধারিত রেখেছেন। এর জন্য আমি এবং আমার কালার্স অ্যান্ড কালচারের প্রত্যেকে ওনার কাছে কৃতজ্ঞ। আজ আমাদের মধ্যে আরো রয়েছেন ভারতীয় চারুকলা মন্দিরের কর্ণধার শ্রী রঞ্জিত ঘোষ মহাশয়। উনি আমার অগ্রজ, পরামর্শদাতা এবং অভিভাবক। যে কোনো সময়, যে কোনো সমস্যায় তারা আমাদের পাশে থাকেন এবং সদুপদেশ
উপদেশ আর যথাসাধ্য সাহায্য দান করে সেই সমস্যা সমাধানের পথ দেখানো। জীবনে এমন একজন পথপ্রদর্শককে পেয়ে আমি এবং আমরা নিজেদেরকে ধন্য মনে করি। আমাদের সঙ্গে আজ আরো একজনকে আমরা পেয়েছি। তিনি স্বনামধন্য চিত্রশিল্পী শ্রী তাপস মজুমদার মহাশয়। এবছর পরীক্ষার দিন উনি আমাদের পরীক্ষা কেন্দ্রে প্রধান পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ছাত্রছাত্রীদের মাঝে এমনভাবে ছিলেন এবং ওনার স্নেহ ছায়ায় সকলে নির্ভয়ে পরীক্ষা পর্ব সমাপ্ত করতে পেরেছে। কালার্স অ্যান্ড কালচারের পক্ষ থেকে এই চারজন অতিথিকেই আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা অল্প সময় অপেক্ষা করি মাননীয় শ্রী প্রভু প্রধানের জন্য। তিনি আসলে আমরা পরবর্তী অনুষ্ঠানটি শুরু করতে পারি। ব্যানার্জি, সহিতা ঘোষ চক্রবর্তী, মালবিকা ব্যানার্জি, পিয়ালি দে এবং আমি নিজে। সকাল আমার গেল মিছে, বিকেল যে যার তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যার তারি পিছে গো। লেখো না লাগিয়াছে জাগে সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগিয়াছে জাগে সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিলে, নড়ব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে
সমৃদ্ধা সাহা। ভারতীয় চারুকলা মন্দিরের কর্ণধার শ্রী রঞ্জিত ঘোষ মহাশয়কে ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের সহশিক্ষিকা পিয়ালি দে। ওনার হাতে অনুষ্ঠানের স্মারকটি তুলে দিচ্ছেন আমাদের সঙ্গীত শিক্ষিকা শ্রীমতী উত্তরা পাল। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের কালার্স অ্যান্ড কালচারে অঙ্কনের পাশাপাশি সঙ্গীত শিক্ষাও শুরু হতে চলেছে। শিক্ষিকা হিসাবে এই দায়িত্বভার গ্রহণ করছেন শ্রীমতী উত্তরা পাল। অলরেডি কিন্তু আমাদের এই উদ্বোধন সঙ্গীতটা আমাদেরকে তালিম দিয়ে তৈরি করেছেন, মানে ওনার শিক্ষিকা জীবন অলরেডি শুরু হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা প্রত্যেকেই আপনাদের পরিচিত মহলে এই সংবাদটা অন্তত ছড়িয়ে দেবেন। এবার আজকের অনুষ্ঠানের সম্মানীয় অতিথি শ্রী তাপস মজুমদার মহাশয়কে উত্তরীয় এবং ব্যাজ পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ছাত্রী শ্রেয়সী। ওনার হাতে অনুষ্ঠানের স্মারকটি তুলে দেবে আমাদের আরেক ছাত্রী সঙ্গীতি দে। एक सेकंड मिमी एक सेकंड একটু স্বাদ বদল করে নিতে পারি। এবার একটি ভারতনাট্যম পরিবেশন করবেন সমৃদ্ধা সাহা। বিষয় নাগেন্দ্র। নাগেন্দ্র অর্থাৎ মহাদেব, যিনি সৃষ্টির আদি, যিনি দেবাদিদেব, যিনি নটরাজ রূপে নৃত্যের জনক নামে আখ্যায়িত। নৃত্যের মধ্যে দিয়ে তার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতে আসছে সমৃদ্ধা।
सूर्याय दक्ष्माधर नाशकाय श्रीनीलकण्ठाय वृषध्वजाय तस्मै श्रीकालाय नमः शिवाय नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय नमः शिवाय नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय वसिष्ठ कुम्भोद्भव गौतमार्य मुनीन्द्र देवार्चित शेखराय चन्द्रार्क वैश्वराय लोचनाय तस्मै वकाराय नमः शिवाय जगमस्वरूपाय जटाधराय मीनाकहस्ताय सनातनाय दिव्याय देवाय दिगम्बराय तस्मै यकाराय नमः शिवाय नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नागेन्द्रहाराय অনেক ধন্যবাদ সমৃদ্ধাকে এরকম একটি কঠিন বিষয়কে উপস্থাপন করতে পেরেছে বেশ সুযোগভাবে। নৃত্য বিষয়ে আমরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করব অবশ্যই। এবার একটি ছোট্ট কবিতা আবৃত্তি করবে আমাদের ছোট্ট ছাত্র নিতান গোস্বামী। প্রতিটি বাঙালি ছাত্র জীবনের সূচনা লগ্ন থেকে মনে হয় সারা জীবন অন্তরে ধারণ করে রাখে। সেই কবিতাটি আমরা শুনব ছোট্ট বিদ্যালয়ের মধ্যে। নমস্কার। প্রভাত বর্ণন মদন মোহন তর্কালঙ্কার রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলই ফুটিল রাখাল গরুর পাল হয়ে তার মাঝে শিশু গন্ধে মন নিজ নিজ পাতে ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল পরিমল রোগেলি আসিয়া জুটিল ভবন উঠিল রবি লোহিত বরণ আলোক পাই আলোক যোগিত মন শীতল বাতাস রয় জোড়ায় শরীর পাতায় পাতায় পড়ে নিশির শিশির উঠো শিশু মুগ্ধ বড় নিজ বেশ আপন পাঠিতে মন করণ শ্রী দিলীপ যাদব মহাশয়কে এবার ওনাকে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের সহশিক্ষিকা মৌসুমী ব্যানার্জি। ওনার হাতে আজকের অনুষ্ঠানের স্মারকটি তুলে দিচ্ছেন আমাদের কালার্স অ্যান্ড কালচারের কর্ণধার শ্রী সুব্রত সাহা। চারজন সামনেটা ছেড়ে দিয়ে দাদা একটু সাইডটা একটু সামনেটা ছাড়ুন। আমরা সবাই ধরে নিলাম।
শুভদাদা আসুন, আপনি আসুন, আপনি আসুন। আরে আপনি জানেন আসুন সবাই একটু হাততালি দিন। কালচারে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিগণ, আমার অনেক ছোট ছোট সন্তান তুল্য ভাইরা বোনেরা, তাদের অভিভাবকগণ, সকলকে আমার অনেক অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। দেখুন, বেসিক্যালি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে সমস্ত অর্গানাইজেশন এখানে এসে বিভিন্ন অনুষ্ঠান করেন, তার একটা কারণ আছে। আমরা এই হল ঘরটা, যেটা এক্সিবিশন হল হিসেবে আপনারা ব্যবহার করেন, এইটা আমরা করেছিলাম একটা সময় আমাদের বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ করে। আপনাদের মতোই বহু শিল্পী যারা এই কাজের সঙ্গে যুক্ত, তারা কোথাও কাছাকাছির মধ্যে ভালো কোনো সুযোগ পেতেন না, তাই এটা আমরা করেছি। যেদিন করেছিলাম সেদিন আমাদের মধ্যে একটা সংখ্যা ছিল যে ভেদের আর্টিস্ট, পেইন্টার্স, ফটোগ্রাফার্স or of any চারুকলা ইনস্টিটিউশন তারা কতটা ব্যবহার করবে, এই আশঙ্কা একটা আমাদের মধ্যে ছিল। কিন্তু আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে যে সমস্ত মানুষ এখানে এক্সিবিশন করতে এসছেন, তারা আরো 5টা অর্গানাইজেশনকে অথবা আরো 5 জন ইন্ডিভিজুয়ালকে তারা বলেছেন এবং তারা এখানে উপস্থিত হয়ে বিভিন্ন সময় বিভিন্ন এক্সিবিশন করছেন। আমার ছোট ছোট শিল্পীরা যারা বিভিন্ন অঙ্কন স্কুলে যারা শেখেন, তাদের একটা ইচ্ছে থাকে যে আমি যে আঁকলাম, বাবাকে দেখালাম, মাকে দেখালাম, ঠাকুমাকে দেখালাম, দিদুকে দেখালাম, জেঠিমাকে দেখালাম, পিসিকে দেখালাম, মাসিকে দেখালাম, দুটো বন্ধু বান্ধবকে দেখালাম, কিন্তু এইটা আরো যদি বৃহৎ জায়গায় যদি এক্সিবিশনটা হয়, তাহলে আমার 2 জন সহপাঠী এসে দেখবে আমার সঙ্গে যে ছেলেটি অথবা মেয়েটি পড়াশোনা করে বা আমার বিদ্যালয়ে যে ছাত্রছাত্রী আমার সিনিয়র অথবা আমার ব্যাচমেট অথবা জুনিয়র, তাদের অভিভাবকরা ওখানে আসবেন, দেখবেন। এই সুযোগ একটা এক্সিবিশন হল ছাড়া এটা সম্ভব নয় বলেই আমার বিশ্বাস। আমার যত বড়ই বাড়ি হোক না কেন, আমি যদি 10টা ছবি আঁকি, I cannot invite people in large number, কিন্তু একটা এক্সিবিশন হল হলে এটা সম্ভব। এবং আপনি যে কাজ করবেন, আপনার যে সৃষ্টি, সেটা যত মানুষের কাছে যাবে, মানুষ প্রশংসা করবে, মানুষ কিছু পরামর্শ দেবে, কিছু গুড সাজেশনও দেবেন, কোনো জায়গা ভুল ত্রুটিও ধরিয়ে দেবেন। সেখান থেকে কিন্তু মানুষ আরো এগোবার সুযোগ পায়। এবং এই সুযোগ এই ধরনের এক্সিবিশন হলে আপনাদের মতো অর্গানাইজেশন যখন এক্সিবিশন করেন, ছোটরা বড়রা, বয়সে যার নবীন প্রবীণ যেই হোক না কেন, একজন শিল্পী হিসাবে সে এই সুযোগ পায়। সেই সুযোগ আপনারা করে দিয়েছেন, তার জন্যে আপনাদের সুব্রত বাবু সহ এই অর্গানাইজেশন যারা আছেন সবাইকে আমার অনেক অনেক শ্রদ্ধা। আপনারা সকলে খুব ভালো থাকবেন। ছোটবেলা বলি যে জীবনে আমিও যখন তোমাদের মতো বয়সে ছিলাম, কেউ কিছু বললে আমি খুব রাগ হতো, কখন খেলতে যাবো, কখন একটু টুক করে
বাড়িতে গিয়ে মাকে বিরক্ত করে একটু খেয়ে নেবো, কখন একটু দাদার সঙ্গে একটু ঝগড়া করবো এইটা দিয়ে, কখন একটু বোনের এইটা কেড়ে নেবো। ইটস এ চাইল্ডিশ নেচার, এতে কোনো অপরাধ নেই। এটা যার মধ্যে থাকে না, যার মধ্যে চঞ্চলতা থাকবে না, সে কিন্তু খুব আনন্দে থাকতে পারে না। যার মধ্যে কিছুটা এই ধরনের একটু বদমাইশি করার ইচ্ছে থাকবে না, সে দেখবেন একটু নড়বড়ে নড়বড়ে হয়। আমার মধ্যে বদমাইশি করার ইচ্ছে প্রবল ছিল। আমি তোমাদের বলি বাবা, শোনা যে সবসময় মাথায় রাখবে যে আমি কোনো ভালো কাজ করেছি, সেটা যত মানুষের কাছে পৌঁছবে, মানুষ যেমনি তোমাকে যে পরামর্শ দেবে সেই অনুযায়ী তোমাকে আরো নিজেকে রেকটিফাই করতে করতে যেতে হবে। এবং এই রেকটিফিকেশনের জায়গাটাই হচ্ছে ইনস্টিটিউশন। That may be educational institution, that may be the institution where you are learning your painting and art, that may be your house where your parents and other elders give you suggestion and education. তাহলে জানবে শেখায় নিজেকে আস্তে আস্তে সঠিক পথে নিয়ে যাওয়া, এটা জীবনে একটা অনেক বড় পাওয়া যদি তুমি বড়দের কাছ থেকে পাও। এবং এটা সম্ভব একটা প্রতিষ্ঠানে যেখানে তুমি শিখছো। এইটা আজকে যারা ছোটরা এসছে তারা হয়তো বিভিন্ন পুরস্কার পায়, দেখবে পুরস্কার পেলে খুব ভালো লাগে, আর সেই সময় মনে হয় যে সব মানুষ আমার দিকে তাকাচ্ছে, সত্যি আমি ভাগ্যবান। কিন্তু এই ভাগ্যটা কি? তোমাকে এরপরে আস্তে আস্তে ঘষে মেজে আরো বড় জায়গা নিয়ে যেতে হবে। তার জন্য তোমাকে প্রাথমিক স্তরে যেটা ভাবতে হবে যে আমি আজ যা পরিশ্রম করি, আমি আজ যা নিষ্ঠার সহ কাজ করি, আজ আমি আমার মেধাকে যতটা ব্যবহার করি, এটা প্রতিদিন আমায় করতে হবে। পৃথিবীতে জীবনে কোনোদিন তুমি কোনো কাজে শর্টকাট ওয়েতে গেলে তুমি চিরদিন প্রশংসিত হতে পারো না, এটা ভাবনা রাখতে হবে। আমরা আজকে সবাই মিলে এই এক্সিবিশন হলে যেখানে আজকে উপস্থিত আছি, এই পবিত্র মাটিতে একদিন নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন, তাই এই এক্সিবিশন হলের নাম তারই নামে, বিল্ডিং এর নাম, এবং তাই নেতাজি ভবন এবং আজাদ হিন্দ আর্ট গ্যালারি হিসেবে এই নামটা আমরা দিয়েছি। তোমরা সবাই খুব ভালো কাজ করো, জীবনে নিজেকে আরো যুক্ত করো। শিল্পী সত্তা তোমার মধ্যে যেটা আছে, তোমাদের মধ্যে সেটা আরো প্রস্ফুটিত হয়ে উঠুক, এটাই আমি প্রার্থনা করবো ঈশ্বরের কাছে। অনেক গুণী মানুষ আছেন যারা এই সাবজেক্টের মানুষ, বেসিক্যালি আমি এই সাবজেক্টের মানুষ না, কিন্তু আমি শুধু এইটুকু বলি, ঈশ্বর যতদিন জীবনে চলার শক্তি থাকবে, ভালো কাজের সঙ্গে যেন আমি থাকার সুযোগ পাই, এবং ভালো কাজের সঙ্গে যদি তুমি থাকো, দেখবে সব সময় তোমার মনের মধ্যে কোনো না কোনো পজিটিভ চিন্তা আসবে, কোনো না কোনো ভালো চিন্তা আসবে। এই ভালো ভাবা, ভালো থাকা, ভালো চিন্তা ভাবনা করা, এটা জীবনে খুব প্রয়োজন। তোমরা সবাই ছাত্র ছাত্রীরা যারা আছো, পুরস্কৃত হলে মাথায় রাখতে হবে কাল আমার আবার পুরস্কৃত হতে হবে, তার জন্য আমাকে আরো পরিশ্রম করতে হবে, আরো নিষ্ঠার সঙ্গে আমাকে আমার কাজ করতে হবে, আরো অনেস্ট টু মাই ওন এটা হতে হবে। পরের কাজে সৎ হয়ে লাভ নেই, আমাকে আমার কাজের কাছে সৎ হতে হবে। আমি যেটা আঁকছি সেটা 100% আমি নিজের মনোযোগ দিয়ে আঁকবো। আমি যেটা পড়ছি, আমি যেটা খেলছি, আমি যা যা করছি, আমার মনোযোগ থাকবে 100%। তোমরা খুব ভালো থেকো। আমি আয়োজক সকল কর্মকর্তাদের আমি আন্তরিকভাবে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। এই অনুষ্ঠান হলে আমাদের অরূপ আছে, যে কোনো সময় আপনাদের যে কোনো প্রয়োজন হলে ওকে বলবেন ও করবেন, না হলে আমার ফোন নাম্বার আছে। কোনো চিন্তার কারণ নেই যে চেয়ারম্যানকে ফোন করা যায় কিনা, চেয়ারম্যান থাকবে কিনা, চেয়ারম্যান আসবে কিনা, চেয়ারম্যান রাখবে কিনা, নো প্রবলেম। Anyone can call me anytime.
এবং আমি যদি ফোন না ধরতে পারি, আপনি জানবেন 15 মিনিটের মধ্যে 20 মিনিটের মধ্যে আপনার ফোন রিং ব্যাক হয়ে আসবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। যে কোনো মানুষ যে কোনো প্রয়োজনে আপনারা বলবেন। আপনাদের যদি কোনো কাজ কোনোদিন করে দিতে পারি, তাহলে এটা ঈশ্বরের আশীর্বাদ আমার উপরে। আপনাদের প্রত্যেককে বলবো, একটা আবেদন করি, আমি আমার কথা শেষ করব, যে আমরা সবাই বিশ্বাস করি যে এই এক্সিবিশন কোনো বড় সংবাদ মাধ্যমে প্রকাশিত হবে না। এই এক্সিবিশন তাহলে মানুষের কাছে পৌঁছবো কি করে? আমরা সবাই, ছোটরা মাসির বাড়িতে বিয়ে বাড়িতে গেলে আর মাসতুতো ভাইয়ের পৈতেতে গেলে 4টে করে ছবি তোলে, ফেসবুকেও তোলে, বন্ধুদেরও দেখেন। বড়রা নিজের প্রমোশন হলে ছবি তোলেন, আত্মীয় বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ছবি তোলেন, বেড়াতে গেলে ছবি তোলেন, সেটা ফেসবুকে দেন। এইটা যেমনি দেন, এই এক্সিবিশনের 2-1টা ছবি, 2-1টা ঘটনা, 2-1টা শব্দ আপনারা আপনাদের নিজের নিজের সোশ্যাল মিডিয়াতে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তাতে যেটা সুবিধা হয়, interested person in this subject will get this post and they will come to your Netaji. এটাই আপনাদের অ্যাচিভমেন্ট, এটা সবাই করবেন। আমার একটু দেরি হয়েছে, সরি টু দি আওয়ার অনারেবল গেস্ট অলসো, তার কারণ যে আমি নিচেই ছিলাম, কিন্তু আমার একটা রাজনৈতিক কর্মসূচি ছিল, সেখানে ছিলাম। সুব্রতবাবু গিয়েছিলেন, কিন্তু আমি বললাম যে আমি যাচ্ছি। এর জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, যেহেতু দেরি হয়েছে, কিন্তু আমার অ্যাবসেন্ট কম হয়। এই নেতাজি ভবনে আমার প্রেজেন্ট সবচেয়ে বেশি, তার কারণ আমি এটাকে এনকারেজ করি। যে কোনো কালচারাল অ্যাক্টিভিটিজ তাকে এনকারেজ করা একজন পৌর প্রধান, একটা বোর্ডের অত্যন্ত দায়িত্ব। তার কারণ আমাদের একটা কনসেপ্ট ছিল যে চেয়ারম্যান মানে রাস্তা, ড্রেন, কুকুর মরা, লাইট পড়া, জল পড়া, দিস ওয়াজ দ্যার ফাংশন। তা নয়, কিন্তু সার্বিকভাবে মানুষের জীবন যাপনের যে মান, সেটা কালচারাল রেসপেক্টে, খেলাধুলার রেসপেক্টে, এডুকেশনের রেসপেক্টে, ইনফ্রাস্ট্রাকচার এক্সপেক্টে, সার্ভিসের রেসপেক্টে, সবটাই করতে হবে। আপনারা আমাকে কোন ক্ষেত্রে কোনদিন পেলে আপনারা আমাকে সাজেশন দেবেন, আই উইল ডু দ্যাট। সবাই ভালো থাকবেন। খুব ভালো লাগছে জানেন, একটা এরকম ঘরোয়া পরিবেশ, সবাই যে সমস্ত মন প্রাণ দিয়ে অনুষ্ঠান সুন্দর সার্থক করার চেষ্টা করছেন। চোখমুখী বলে দিচ্ছে সবাই যে এই অনুষ্ঠানের সঙ্গে প্রচেষ্টা নয়, ভালোবাসাও চলে আসছে। অমৃত আমার ছাত্রী কত কিছু বললো, কিন্তু আমার মনে হচ্ছে 28 বছর আগে ওকে আমি প্রথম দেখেছিলাম। আমার মনে হচ্ছে কালকেই যেন ওর 28 বছরের আগে সেই দিনটা, ও সেই ছোটটি আছে আমার কাছে। আসলে নিজেই খুব ভালো আর খুব ভালোবাসে আমাকে, তাই এত প্রশংসা করেছে। খুব বকুনি দিই, আমার তো মনে হচ্ছে যে আমি ওকে বকেছি বেশি, জানি না কতটা ভালোবাসা দিতে পেরেছি। তবে শিক্ষক শিক্ষিকার কাছে তাদের ছাত্রছাত্রীরা সন্তানের, সেই সন্তানকে মানুষ করে তুলে ধরার জন্য যতটা প্রয়োজন বকুনি, ভালোবাসা, গান দেখে রাখা, মনে রাখার প্রয়োজন, সেইটুকুই করেছি। তাতে যদি অমৃতা খুশি হয়, আমিও খুশি, ওদের সবাইকে পেয়ে আমি অনেক খুশি। তবে কি জানেন তো, আমরা তো অধ্যাপনা করি বছর বছর, কত নিয়ে আসে, প্রতি বছরই নতুন নতুন মুখ দেখতে পাই। তার মধ্যে এক-একজন থেকে যায় যাদের সত্যি ভোলা যায় না। অমৃতাকে যদি
সে তো হবে না, অডিয়েন্স তো সামনে, আমরা তো পিছনে বসেছি। খুব ভালো লেগেছে, সমস্ত অনুষ্ঠানটি খুব ভালো লাগছে। আজকে সুবিধানের সাথে আমার পরিচয় হলো, পৌরসভার বোধহয় উনি নগরপিতা, তার সাথে কথাবার্তা সব বললাম। খুব ভালো লাগছে এখানে এসে, মনে থাকবে। হ্যাঁ, বুঝপারে কি কুলোর মতো কান, মনের মতো দাঁত, হ্যাঁ ওটা আমরা তৈরি করেছি, সাহিত্যিকরা লিখে গেছে ওইরকম। আমার ব্যক্তিগত ধারণা কি জানো, আমরা যখন ভূতদের ভয় পাই, ভূতেরা আমাদের ভয় পায়, জানো? ভূতেরা মানুষদের বেশি ভয় পায়, কারণ মানুষের বুদ্ধির কাছে কেউ দাঁড়াতে পারে না। সেই একটা ভালো ভূতের গল্প আমি পরের দিন নিয়ে আসবো, যে ভূতকে দেখে ভয় পাবে না, ভূত বলে মনে হবে। কেমন? সঙ্গ ছাড়া করে সখী করবি আমার কি, চন্দন করিয়া কালাম মেখেছি, চন্দন করিয়া কালাম মেখেছি, কালা রে কালা আমার হাতের কাকনে কালা গলার হার, কালা আমার হাতের কাকনে কালা গলার হার, কালা আমার নীল যমুনার নিকট আধার, কালা আমার নীল যমুনার নিকট আধার, কালা আমার চিকন কেশে বিনোদ বেনিতি, কালা আমার চিকন কেশে বিনোদ বেনিতি, চন্দন করিয়া কালাম মেখেছি, চন্দন করিয়া কালাম মেখেছি, বিন্দে বলে আজকে তুমি এমন কেন লাই, আস্তবাসী বাজানি ওই বেহারা কানাই, কালা আমার পাখির আগুন কালা চুলা ছাই, কালা আমার পাখির আগুন কালা চুলা ছাই, অষ্টপ্রহর তাই তো বাসি শুনতে আমি পাই, অষ্টপ্রহর তাই তো বাসি শুনতে আমি পাই, সকল জ্বালার বড় জ্বালা কালার পিরিতি, সকল জ্বালার বড় জ্বালা কালার পিরিতি, চন্দন করিয়া কালাম মেখেছি, চন্দন করিয়া কালাম মেখেছি, চন্দন করিয়া কালাম মেখেছি, চন্দন করিয়া কালাম মেখেছি, আজকে রাতে মনোদিনী যাচ্ছে পাহাড়াতে, জানি না তোরা কাটালো কালা আমার সাথে, আজকে রাতে মনোদিনী যাচ্ছে পাহাড়াতে, জানি না তোরা কাটালো কালা আমার সাথে, সঙ্গ ছাড়ে যদি কালা অঙ্গ ছাড়ে না, কোনো শাসনে কোনো বাঁধন বাঁধতে পারে না, কালা আমার হাতের কাকনে কালা গলার হার, কালা আমার হাতের কাকনে কালা গলার হার, কালা আমার নীল যমুনার নিকট আধার, কালা আমার নীল যমুনার নিকট আধার, কালা আমার চিকন কেশে বিনোদ বেনিতি, কালা আমার চিকন কেশে বিনোদ বেনিতি, চন্দন করিয়া কালাম মেখেছি, চন্দন করিয়া কালাম মেখেছি, চন্দন করিয়া কালাম মেখেছি, চন্দন করিয়া কালাম মেখেছি। কবিতা পাঠ করব দামোদর শেঠ। অল্পতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরগির মোয়া চাই চাই ভাজা ভেটকি, আনবে কটকি জুতো মটকিতে গিয়ে নো, জলপাইগুড়ি থেকে এনো বই জিওনো, চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিনে বাজারের থেকে এনো তো গরম চা, কাকড়ার ডিম চাই চাই যে গরম চা, না হয় ফল চা হবে মাথা হবে ভেটকি, মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন,
বাড়াতে জিডিপির রেট। ধন্যবাদ। তুমি রবে নীরবে হৃদয়ে তুমি রবে নীরবে নিবিড় তুমি রবে নীরবে হৃদয়ে তুমি রবে নীরবে মম জীবন যৌবন মম অখিল ভুবন মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে তুমি রবে নীরবে হৃদয়ে তুমি রবে নীরবে জাগিবে কাকি তব করুণা তব অঞ্চল ছায়া মোরে রহিবে থাকি জাগিবে কাকি তব করুণা তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি মম দুঃখ বেদনা মম সকল সপনা মম দুঃখ বেদনা মম সকল সপনা তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে তুমি রবে নীরবে নিবিড় নিভৃত নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে তুমি রবে মাননীয় পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রী দিলীপ যাদব মহাশয়, উপস্থিত শিক্ষিকা বিনীতা রায় চৌধুরী, মাননীয় তাপস
মঞ্চে উপস্থিত কালার অ্যান্ড কালচারের কর্ণধার সুব্রতদা, অমৃতাদি, উপস্থিত আমাদের স্নেহের ছাত্রছাত্রী, ভারতীয় চারুকলা মন্দিরের সম্পর্কে উনি বলেছিলেন, আমি এইটুকু বলবো, কালার অ্যান্ড কালচার যে অনুষ্ঠানের আয়োজন আমরা আনন্দিত, ভীষণভাবে খুশি, আনন্দিত। এরকম যদি প্রত্যেকটা স্কুল এর আগে আয়োজন করেছে, বিজ্ঞান, সুন্দর, এরা প্রত্যেকে যে পরপর অনুষ্ঠানগুলো করছে, এই সাংস্কৃতিক জগৎটা আমরাই কিন্তু আস্তে আস্তে এই অবস্থান থেকে সাংস্কৃতিক জগৎটাকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করে এই সাংস্কৃতিক জগৎটাকে ধরে রাখছে। দেখুন, আমাদের কাছে বললে এর আগে আমরা 6 থেকে 8 ফেব্রুয়ারি ICCR এ যে এক্সিবিশন করেছিলাম, ভারতীয় চারুকলা মন্দিরে, এখানে সবাই কিন্তু আমরা প্রত্যেকেই অংশগ্রহণ করি। কথা বললে বক্তব্য দীর্ঘায়িত করবো না, সময় আমার কাছে আর মাত্র 30 মিনিট আছে, প্রায় 30 মিনিট আছে। এরপরে যে কাজগুলো করতে চাইছিলাম ভারতীয় চারুকলা মন্দির, দেখুন, একটা স্কুলের পক্ষে একটা বড় হল নিয়ে বড় অনুষ্ঠান করা, সেখানে কিন্তু অনেক ব্যয় সাপেক্ষ এবং হয় না। তাই আমরা কিন্তু প্রত্যেক স্কুলকে একত্রিত করে আমরা এই অনুষ্ঠানগুলো করি, তাতে সবাই সেখানে কিন্তু এই বছর 100 জন যে শিল্পী ছিলেন, পরেও আমাদের ইচ্ছা আছে, এই তাপসের সঙ্গে আমার কথা হচ্ছিল, গণভবনে আমাদের অনুষ্ঠান, এটা আমরা বিভিন্ন জায়গায় করি এবং একটা এক্সিবিশন এখানে এবং ওয়ার্কশপ করা, এটা এখানে করা। আমাদের ইচ্ছা আছে সেপ্টেম্বর এই বর্ষায় করা, এখানে করা ওয়ার্কশপ এবং আমাদের যে সাংস্কৃতিক সমাবর্তন অনুষ্ঠানিক করার ইচ্ছা আছে। এই জন্য আমাদের বোর্ড মিটিং বসবে, আমি অমৃতাদি এবং সুব্রতদাকে আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে এই ছোটদের উনি প্রত্যেক বছর যে অনুষ্ঠানটা করে ভাবা যায় না, ভালো লাগে এবং এটা বলবো যে প্রতি বছর করে এর জন্য আমরা আছি, ছিলাম, আছি। একটা জায়গায় পৌঁছবে, বেশি দীর্ঘায়িত করবো না, কোনো কথা বলার কিছু নেই, কথা বলার জন্য অনেক সময় আছে। আমি তোমাদের 4টে কথা বলবো। প্রথমত, তোমরা যারা ছবি আঁকো, ছবিটা কেন আঁকো আগে ভাববে, ছবিটা কিভাবে আঁকতে হবে সেটাও ভাববে। তার জন্য দিদিমণি আছেন, উনি তোমাদের এটাকে বলবেন পরে। এগুলো একটা আলোচনার বিষয়, তোমাদের জানা দরকার। সেগুলো থেকে তোমরা ছবিটা আঁকছো, ছবিটা কিভাবে আঁকতে হবে, ছবি কিভাবে তৈরি হবে, এইসব ব্যাপারগুলো আগে জানবে, জানা খুব দরকার তোমাদের। আমাদের স্কুলে পঠন পাঠনে এই শিল্প শিক্ষাটা নেই, আমরা এই জন্য খুব ব্যথিত এবং আমরা অভাব বোধ করি এটা। কারণ ছোট বয়স থেকে বিভিন্ন প্রদেশে বিভিন্ন জায়গায় দেখা যায় বাচ্চাদের পড়াশোনার সঙ্গে একটা আঁকার সাবজেক্ট থাকে, যেটা স্কুলে পড়ানো আমাদের নেই এখানে। এটা আমরা বারবার আমরা বলেছি সরকারকে, হয়তো কোনো প্রাইভেট স্কুলে আছে বা কোনো ইংলিশ মিডিয়ামে আছে, কিন্তু সরকারি কোনো স্কুলে নেই। যাই হোক, সেটা দেখা যাক পরে ভবিষ্যতে যদি হয়। দ্বিতীয়ত হচ্ছে শিল্প চর্চা করবে, ছবি প্রতিদিনই আঁকবে। দিদিমণির বাড়িতে শনিবার বা রোববারে ক্লাস আছে,
তার আগের দিন গিয়ে ছবিটা আঁকলাম সেটা করবে না। বাড়িতে হয়তো মা বলবে না এই পড়ার চাপ আছে, এখন ছবি নিয়ে বসবে না, তুমি কথা শুনবে না, আমি করে দিচ্ছি। বলবে আমি 10 মিনিটের জন্য ছবি আঁকবো, তারপরে পড়াশোনা করবো, দেখবে মনটা পরিষ্কার থাকবে, ফুরফুরে থাকবে, পড়াশোনাটাও ভালো হবে। যাক, এখানে দু একজনের ছবি দেখলাম, ভালোই লেগেছে। আমি দিদিমণিকে আবেদন করব, আমার একটা অনুরোধ রাখবেন, বাচ্চাদের মোবাইল দেখে ছবি আঁকাটা বন্ধ করা। কেন বলছি, এই মোবাইল দেখে ছবি এঁকে এরা আগামী দিনে কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারবে না, ওটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে। যে জন্য আমরা বারবার বলছি, ওরা যেটা পারবে সেটাই আঁকুক, আপনি তাকে জাস্ট গাইড করুন। মোবাইল থেকে ছবি আঁকলে কি হবে, যখনই কোনো কম্পিটিশনে যাবে, যখনই তার আননোন কোনো সাবজেক্ট পড়ে, সে কিন্তু তখন হাত রাখে, কি করব কি করব কি করব, এই ভাবটা আসবে। বাড়ির গার্জিয়ানদের বলবো, বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে ছবি আঁকাবেন না, কারণ আমরা বিভিন্ন কম্পিটিশন বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি অনেক বাচ্চা অনেক অসুবিধার সম্মুখীন হয়ে পড়ে ইউটিউব এই মোবাইল। আমরা যে জন্য আমরা বলি যে মোবাইল থেকে ছবি আঁকা দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো এবং সেটাকে আমরা বাতিলের পর্যায়ে ফেলবো। তাই তোমাদের বারবার বলছি, কেন উনি আমার খুব পরিচিত মানুষ, ওনার শিক্ষায় তোমরা শিক্ষিত হচ্ছ, মোবাইল থেকে ছবি এঁকো না বাবা, তাতে ভবিষ্যতে তোমরা কিচ্ছু তৈরি করতে পারবে না। যাক, আগামী দিনে আরো আপনার উন্নতি কামনা করি। এবং রঞ্জিত দা এখানে আছে, রঞ্জিত দাকে আমি বললাম একটা ওয়ার্কশপ করতে, এই ওয়ার্কশপে সময় মধ্যে সবাই অংশগ্রহণ করবে, অনেক কিছু জানতে পারবে। ওয়ার্কশপে কিন্তু এখন কিছু শেখানো হয় না, ওয়ার্কশপটা জাস্ট এখানে বলা উচিত না, আজকে বলতে বাধ্য হচ্ছে। এই জায়গাটা আমরা সব জায়গায় বলি, ওয়ার্কশপ মানে হচ্ছে একটা ব্যবসা ভিত্তিক কেন্দ্র চলছে। ওয়ার্কশপে যেটা আমরা করেছি বা যেটা শিখতাম আমরা, এখন সেটা শেখায় না। আমরা গিয়ে ছবি আঁকি, দিনান্তে দুপুরবেলা একটু কিছু খেলো, বিকেলবেলা ওই সার্টিফিকেট আর মেমেন্টোটা নিয়ে বাড়িতে কিছু শিখতে পারলো না। যাই হোক, আমি রঞ্জিতদাকে আবেদন করবো যাতে এই ওয়ার্কশপের মাধ্যমে এরা কিছু শিখতে পারে। এবং তোমাদের বলবো, ছবি আঁকো, ছবি চর্চা করো। ছবি না চর্চা করলে কোনো কত দূর যেতে পারবে না, একটা জায়গায় বন্ধ হয়ে যাবে। শেষ কথা বলে আমি শেষ করব, গার্জিয়ানদের কাছে, অভিভাবক যারা আছেন, যারা বিশেষ সর্ব জায়গায় দেখেছি ক্লাস 9, 10 তারপরে এদের ছবি আঁকাটা বন্ধ হয়ে যায়। আপনারা দয়া করে এদের ছবি আঁকাটাকে বন্ধ করবেন না। জানি এটা পড়াশোনার জন্য আগে যা চাপ, ছবি আঁকা খুব কষ্টকর ব্যাপার, কিন্তু এদের বন্ধ করবে না, গার্জিয়ানদের বন্ধ করে দেন। দিদিমণিকে বলবে, দিদিমণি ক্লাস 9 উঠে গেছে, ছবি আঁকতে পারবে না, পড়াশোনা যা। এই ছবি এঁকে কিন্তু একজন বিরাট বিরাট জায়গায় গেছে। এবং ছবি আঁকার এখন একটা থেরাপি চলছে, ডক্টর থেরাপি, যেটা দিয়ে সুস্থতার লক্ষণ, এটাও মাথায় রাখবে। আর বিশেষ কিছু বলবো না আজকে, পরে যখন আলোচনা কোনো হবে, কেন ছবি আঁকবে সমস্ত ডিটেলস বলবো। এগুলোই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। কিছু সত্য, কিছু মেঘনা, কিছু বই টই ধুলো লাগা, কিছু দিচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা।
কিছু স্বপ্ন কিছু মেঘে চোখে চোখে রাখা গেল কিছু ভাবছি সারা ভাবছি মনে এঁকে এঁকে সত্যি তার সঙ্গে বিভ্রান্তি দেখে কি হয় ভালো মন্দি কি বিভ্রান্তি সেটা ভঙ্গি গেল ঢেউ কুচ কুচ সন্ধে সবাই একটু হাততালি দিয়ে সূর্যাশিস চক্রবর্তী ইভান ঘোষ ইভান ঘোষ মৃদঙ্কা গুহ মৃদঙ্কা গুহ প্রিয়াংশা মাইতি সমৃদ্ধা সাহা এবার আমরা মিতা দাস মহাপাত্র মিতা দাস মহাপাত্র অপর্ণা জানা অ্যাবসেন্ট উত্তরা পাল পিয়ালি দে পিয়ালি দে
আমাদের পুরো কর্মসূচি যিনি মূল অমিতা সাহা, তাকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হচ্ছে। বং দর্পণ, বিনোদন সবার জন্য।